জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনূস, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয়। তো আবার ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না, ডিসেম্বরে নির্বাচন হবে। অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এরকম একটা বিপ্লবের পরে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবোত্তর দেশগুলোর দিকে তাকাই, তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আর কি, এটা কিছুই না, এটা হইতেই পারে। মানে মানুষ এভাবে জীবন দিবে, মানুষ এভাবে অন্ধ হবে, পঙ্গু হবে, এটা সব খুবই স্বাভাবিক। তো আপনি আপনার কাছ থেকে একটু শুনি, তারপর ইলিয়াসের কাছে যাব। না, প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সেটা আসবে, এবং এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং এটা যেটা কনক বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তারই আসা উচিত। সেটা উচিত, ঔচিত্যের ব্যাপার আর কি। আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, আমি সেই ফ্যাক্টরগুলো একে একে আলাপ করবো। অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না, মোটেও না। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, সমস্ত সিস্টেম, মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, আর্মি, কোন ইনস্টিটিউশন, স্টেট ইনস্টিটিউশন বাকি নাই, সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে। এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে, এটা যেন কাজ করে। ধরা যাক যে আমি একটা সবাইকে বলি, যে বিএনপি কেও বলি, যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন, মানে যেই নির্বাচনটা মইনুল আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি, যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন, খুবই কম আসন পেলেন, ওই নির্বাচনের যে মেকানিজম, ওই নির্বাচনের পরের যে প্রশাসন, আর্মি, সেটা কি ইনট্যাক্ট আছে নাকি তার চাইতেও প্রো ইন্ডিয়া, প্রো হাসিনা হয়েছে? আমার প্রশ্ন এটা। মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1/11 পরে, ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে? প্রো ইন্ডিয়া হয়েছে, ঠিক তো? আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন। বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে। ওই নির্বাচনে কারচুপি হয়েছে, ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি। হ্যাঁ, এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে। আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে, এবং এটা তো আর্মি করছে, ওটা তো আর্মি করছে। তখন তো একটা আর্মি গভর্নমেন্ট, তো মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট। আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হয়েছে, ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এখন তো এটা মোর অর লেস প্রো, কি বলবো, ইন্ডিয়ান আর্মি। তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে? হ্যাঁ, মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন? সম্ভব না, করতে দেবে না। হ্যাঁ, আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপির এটা বিএনপির জরিপ, ব্রেইন দেখছে তো, আমরা সবাই দেখছি। ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে, মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে ভোট দেবে, অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আচ্ছা, আমি বলি, আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম, গতকাল না পরশু দিন, যে জামাতে ইসলামের ভোট কত? জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে 91 সালে প্রথম। এখানে ভোট পেয়েছিল তারা 12.3% সম্ভবত। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি, তাহলে আমরা দেখবো 14%-এর মতো তারা ওই ভোটটা, এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল। হ্যাঁ, এবং 14% কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এখন অনেকে বলে 2%, 3% জামাতের ভোট, 4% ন। তারা সব আসনে নির্বাচন করেনি, তারা কিছু আসনে নির্বাচন করেছিল। ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%, কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5%-এর মতো ভোট ছিল। বিএনপির যে জরিপ, এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে 31%-এর।
এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে? 5% মতো ভোট আসবে। তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স, বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা, বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গাইড নেই না, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, তাহলে তাদের অবস্থাটা কি? ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, হ্যাঁ, যারা কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক কম হোক, একটা তো ইনফ্লুয়েন্স আছে। তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা, মানে ধরা যাক, আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি, কনক, আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না। আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না? তো আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা, এবং ট্রু সেন্স, মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে, আমরা তো সবাই রাইটেস্ট, তাই না? তো আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি। আমরা তো শত্রুও না, আমরা শত্রু হতেও চাই না বিএনপি। বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে, আমাদের নামে মামলা দিচ্ছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে, ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না, হ্যাঁ। এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও, আমরা তো পার্সন, ব্যক্তি। এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব, ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সব সময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই, আপনি জানেন না কেন? আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে, আমাদের স্বপ্নের সামনে, মানুষের স্বপ্নের সামনে। এবং আপনারা জানতে হবে আমরা এটা চাই। এবং আমরা আমাদের মনে করার কারণ আছে, আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে। 2 নাম্বার, আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন, এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে। আপনারা যে আলাপ করেন, আপনারা সবার সাথে আলাপ করেন, অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন, তমুক রাজনৈতিক দলের সাথে, সুশীল সমাজের সাথে আলাপ করেন, কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না? কেন পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে কথা বলতে পারেন না? আপনারা মিটিং করতে পারেন না? করার দরকার আছে না? মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না? আমাদের সাথে কথা বলেন না কেন? মানে আপনারা 31 দফা দিলেন, ধরেন 31 দফা দিলেন, 31 দফা তো এটা আপনার দলের দফা। তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম, আমরা তো একসাথে লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমাদেরকে দেখাইছেন। আমিও তো ডাক্তার, আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই 31 দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে, দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, দেখাতে পারতেন তো। তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো, আমরা ওন করতাম আপনার 31 দফাকে। কনক স্যার আপনি ওন করতেন, ইলিয়াস তুমিও ওন করতা, তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না। আমি একই জিনিস বলবো আমি জামাতকেও, একই জিনিস বলবো জামাতকেও, মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে। এখন আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক, সবাইকে ফোন টোন করেন, আমাকেও ফোন করে, কিন্তু এটা তো ফোন করে তো উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা, বাড়ির সবাই ভালো আছে। আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে এগুলো শুনতে চাই না, আমি শুনতে চাই পলিটিক্স, রিয়েল পলিটিক্স শুনতে চাই। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে, মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো, অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো, তখনও থাকবে আপনাদের সাথে, সেটা অসুবিধা নেই। আমি শুনতে চাই পলিটিক্স, আপনার প্রোগ্রাম, আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন, আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, হ্যাঁ, আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন, চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, সংবিধানে কি কি পরিবর্তন আনবেন, মানুষের জীবনে কিভাবে, এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলামোফোবিয়ার চাষ করছে, এটাকে কিভাবে ফাইট করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন, আমি তো জানতে চাই। হ্যাঁ, এই জিনিসগুলো তো জানতে চাই। এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা। আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসাপাতি নাই, আমার চাকরি বাকরি নাই,
তাই না? ওইখানে তো আমাদের সকলের তাই না? আমাদের চাওয়া তো একটাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশটা প্রোটেক্টেড থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক, এটা আমরা চাই। এইটার জন্য আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায় আপনাদের? হ্যাঁ, তবে দাদা ধরেন আমি যেটা দেখছি আর কি, ওনারা এখনো সেই 2001-এর যে রাজনীতি, সেই রাজনীতি ওনাদের মাথায় আছে। মাঝখানে যে 24 বছর পার হয়ে গেছে এটা অনেকেরই খেয়াল নাই। এবং ধরেন যে ওনারা ওই যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি, যে আমার পক্ষে না, আমার পক্ষে বলতেছে না, বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না, তার মানে এ হচ্ছে আমার বিপক্ষে, এ আমার বিপক্ষে দল, এ আমার ক্ষতি চায়, এরা এই করতে চায়, ওই করতে চায়। এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল, ক্রমশ বিএনপি সংঘবদ্ধ ভাবে সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আর কিছু কিছু নেতাও যে হাসিনার স্টাইলে বলার চেষ্টা করছেন, বা কেউ কেউ বলছেন যে ইউটিউব নাকি আমরা করতেছি, টাকা কামাচ্ছি। আরে বেটা, তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস, আমরা এক মাসে ইউটিউব করে তার 10 ভাগের 1 ভাগ আমাদের এই ফান্ডে ঢুকে না, আমরা পাই না। বা আমাদের আমি বলি, ইলিয়াস আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার, এবং ওর পিছনে কিভাবে ইয়ে গুলো, মানে কনক, আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি। হ্যাঁ, আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত 380 ইউরো মতো। 380 ইউরো, এবং 380 ইউরোতে তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না, হ্যাঁ, খাওয়া যায় না, খাবারের ইয়ে হয় না। তো আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে 380 ইউরোর মধ্যে খাবার আছে, খাবার ছাড়াও তো আরো কিছু, চুল কাটতে হয়, তাই না, আমাকে জামা কাপড় কিনতে হয়, এই জিনিসগুলো তো আছে। তো এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে 200-250 ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই। সেটাও কিন্তু সম্ভব হতো না। এবং আমি কি করতাম জানেন, আমি এই যে আমরা যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে, সুপার মার্কেটে নেয়ার এক্সপায়ারি প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আর কি, কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয়, একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিসটাকে খুব অল্প দামে পাবো। আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজি লাইফে। হ্যাঁ, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন, আপনার কিভাবে চলে, আপনি কিভাবে পান, আপনার খাওয়া দাওয়া কিভাবে, আপনি কি খাইছেন আজকে। না, তখন তো দাদা ওনাদের ওই ইনকামটা ছিল না। এখন যে ইনকামটা হয়েছে, যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন, এটা তো ছিল না তখন ওনাদের। আমাদেরকে চাঁদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে, চাঁদা তুলে উনি শহীদ পরিবারগুলোকে দিক, এখনো তো দিতে হয় আমাকে দিতে হয়। আমি তো কয়েকটা শহীদ পরিবারের দায়িত্ব আসলে কোন চাঁদাটা আমি বুঝতে পারিনি। এটা কি এমনিতেই মানে মানুষের কাছে চেয়ে, নাকি যে চাঁদা নিয়ে মানুষ এখন কথা বলছে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড কিমি বলে, এগুলোর ওই চাঁদা কিনা, এটা আমাদের জানা না। উনি তো মির্জা আব্বাস তো প্রথম থেকে চাঁদাবাজ। ওনার যে সম্পদ, আজকে তো ভিডিও করছে, আমি জানি না দেখছো কিনা, ওনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন। এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন, নো, এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট, রেসপেক্টিভ অফ জামাত, বিএনপি, যে দলই হোক না কেন, সেই দলের, এমনকি এনসিপি, ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে